বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বকে এক অন্তহীন জরুরি অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে এবং এত অনিশ্চয়তা, এত দুর্বিষহ অবস্থা, প্রতিটি মানুষের মৃত্যুর ঝুঁকি নিয়ে চলা এরকম সময় পৃথিবীতে এর আগে কখনো এসেছে বলে মনে হয় না। অন্তত গত 100 বছরের মধ্যে তো আসেনি, সেটি নিশ্চিত করেই বলা যায়। এবং এই অবস্থা শুধু মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ নেই, ঝুঁকিতে ফেলে দিয়েছে গোটা বিশ্বের অর্থনীতিকে, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা ক্ষেত্রে এর থাবা বিস্তার করেছে কোভিড-19 এবং পৃথিবীর প্রায় 200টিরও বেশি দেশকে আক্রান্ত করেছে। কোথাও কোথাও পরিবেশ স্বাভাবিক হয়ে আসলেও কোথাও কোথাও পরিস্থিতির আবার অবনতি ঘটছে এবং সেই সঙ্গে কোভিড-19 তার চরিত্র এত দ্রুত বদলে ফেলছে যে এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা সংশ্লিষ্ট মহল এ বিষয়ে স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেন না যে এর থেকে পরিত্রাণ কবে মিলবে। বাংলাদেশে গতকাল যে হিসেব আইডিসিআর দিয়েছে সেই হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি গতকালকেই শনাক্ত হয়েছে, অর্থাৎ 4 শতাধিকের উপরে শনাক্ত হয়েছে। কিন্তু শনাক্ত যাই হোক না কেন, কী পরিমাণ মানুষকে টেস্ট করা যাচ্ছে তার অনুপাতে শনাক্তকরণের বিবেচনা করলে বাংলাদেশে যদি 16, 17, 18 কোটি মানুষ আমরা বিবেচনা করি জনসংখ্যায়, তাহলে চিত্রটা কী হতে পারে সেটা নিয়ে অনেকের মধ্যেই শঙ্কা আছে। কিন্তু শঙ্কা এখন সর্বগ্রাসী সর্বত্র। কাজেই কোভিড-19 নিয়ে আমরা কথা বলছি বেশ অনেক দিন ধরেই এবং এই কথা হয়তো আরও অনেক দিন বলতে হবে এবং কোভিড-19 সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আমরা আজকেও কথা বলবো এবং এটি যেহেতু পৃথিবীর নানা প্রান্তকে স্পর্শ করেছে, আমরা প্রতিদিনই চেষ্টা করছি পৃথিবীর নানান প্রান্তের অভিজ্ঞতাকে আমাদের এই আলোচনার মধ্যে যুক্ত করবার জন্যে। চলুন আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে কারা আছেন তাদের সঙ্গে পরিচিত হই। স্টুডিওতে বসা আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউজিসি প্রফেসর, একজন স্বনামধন্য ফিজিশিয়ান, একুশে পদক প্রাপ্ত তিনি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহ। আমাদের সঙ্গে শ্রীলঙ্কা থেকে যুক্ত হচ্ছেন, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে Ruwanthi Jayasekara. Ruwanthi Jayasekara is a researcher at the Institute of National Security Studies, Sri Lanka, under the Ministry of Defense. She was appointed as the secretary of the Sri Lankan node of the Washington-based think tank, the Millennium Project. She has been a guest speaker at international conferences and her areas of interest are foresight analysis, national security and environment and sustainable development. আমাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে যুক্ত হচ্ছেন আবুধাবির জায়েদ ইউনিভার্সিটির সোশিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর হাবিবুল হক খন্দকার। স্বাগত আপনাদের সকলকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং Ruwanthi Jayasekara, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আমি প্রথমে প্রফেসর ABM আবদুল্লাহ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আমরা জানি যে চিত্র আমরা গতকালকে রিপোর্ট যেটি পেলাম তাতে করে সংখ্যাটা সবচাইতে বেশি শনাক্তকরণের এবং মৃতের সংখ্যা 10 বাংলাদেশে। পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনারা মনে করছেন? আপনি যেহেতু পুরো বিষয়টার সঙ্গে সরাসরি যুক্ত নানাভাবে, ইতিমধ্যে আমরা দেখছি এটি টেকনিক্যাল কমিটি সহ নানান কিছু করা হয়েছে, বিভিন্ন জেলায় সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতিটা অনেকের কাছেই এখন পর্যন্ত শঙ্কাজনক এই কারণে যে এই তথ্য উপাত্তের উপর অনেকে আস্থা রাখতে পারছেন না। আস্থা যারা রাখতে পারছেন তারা আবার মনে করছেন যে জনসংখ্যার বিচারে যে পরিমাণ টেস্ট আমরা করতে পারছি সেটি খুবই স্বল্প, কাজে এই টেস্টের সংখ্যা বাড়িয়ে দিলে চিত্রটা কী হবে সেটি বলা খুব দুরূহ। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা বললেন আমরা শুরুতেই, যেমন আমরা এমন একটা জিনিস বা শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছি যেটা সম্পূর্ণ অদৃশ্য, আমি কেউ দেখতে পাচ্ছি না। পৃথিবীর বড় বড় দেশ কিন্তু আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, স্পেন, ইটালি, সবাই একটা শক্তির কাছে বলতে পারেন যে আমরা একদম ধরাশায়ী হয়ে গেছি, পদাবনত হয়ে গেছি। এমনটা আমি বুঝতে পারছি না। আমি মাঝে মাঝে বলে আসছি যে আমরা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে ফেলছি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত লোক কিন্তু ইনভলভ হয় নাই। 200 দেশ আক্রান্ত, 210টা দেশ সারা পৃথিবী আক্রান্ত হয়েছে এই করোনার জন্য আর কি। এবং এটা এমন একটা শক্তি, না দেখা যায়, না এর বিরুদ্ধে যুদ্ধ করা যায়, না অস্ত্র শস্ত্র অর্থ বিত্ত কোনো কিছু তো কাজে আসতেছে না। তো সেই হিসেবে আমাদের দেশ, প্রথম কথা হলো যে এটা চায়নাতে শুরু হয়েছে ডিসেম্বরে, তো এখন ধরেন প্রায় 3-3.5 মাসের বয়স। তো আমরা কিন্তু ডে বাই ডে আমাদের কিন্তু প্রথম শনাক্ত হয় মার্চের 8 তারিখে, 3 জন রোগী প্রথম শনাক্ত হয়, ডে বাই ডে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তো আপনি যে কথাটা বললেন এটা খুব ইম্পর্ট্যান্ট
তো আমরা তুলনামূলক টেস্ট একটু হয়তো কম হয়ে গেছে। টেস্ট রিয়েলি যদি আরও বেশি করা যেত তাহলে রিয়েল আক্রান্তের সংখ্যাটা বোঝা যেত যে আসলে কত। ইতিমধ্যে কিন্তু বেশ কম হয় না একেবারে, যা টেস্ট হয়েছে তার বেশ আক্রান্ত হয়েছে, প্রায় 2000 তো ক্রস করে গেছে, মৃত্যুর সংখ্যাও প্রায় 91 জন। তারপরেও বলবো যে আমি যদি কম্পেয়ার করি পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু এতটা ভয়াবহ হয় নাই। মানে সেটা কিভাবে অ্যাসেস করছেন যে এতটা ভয়াবহ এইভাবে হয়নি? করছি যে ধরেন আমাদের দেশে যা আমরা টেস্ট করি আক্রান্তের হার এত বেশি না, মৃত্যুর হার কিন্তু এত বেশি না। আমরা যদি বাইরের সঙ্গে তুলনা করি, ওরা হয়তো টেস্ট এটা বেশি করেছে, এটাও সত্য। তারপরে আমরা তো বিভিন্ন রোগের খবর পাচ্ছি বিভিন্ন দেশে আনাচ্ছে কানাচ্ছে। একটা হলো ঝুঁকি হলো যে আমাদের দেশটা ছোট কিন্তু ঘনবসতিপূর্ণ, এই কথা সত্য, মানুষ অনেক বেশি। তবু আমরা বিভিন্ন দেখেছি, বিভিন্ন রিপোর্ট যেগুলো পাচ্ছি, উপজেলা বলেন, জেলা বলেন, বা ধরেন রাজধানী, আমাদের মনে করি যে আক্রান্তের হার কিন্তু যা আছে হয়তো কিছু বেশি হতে পারে। তো আমার মনে হয় অতটা আক্রান্ত বাইরের তুলনায় কিন্তু না। ইভেন মৃত্যুর সংখ্যাও যদি দেখেন আমাদের কিন্তু গড়ে এখন 5-6% মতো আসে। তারপরে কিন্তু ঝুঁকি আমাদের রয়ে গেছে, কারণ ডে বাই ডে যতই টেস্ট হচ্ছে কিন্তু বেড়ে যাচ্ছে, এটা সত্য। কারণ এটা কিন্তু একটা কার্ভ আছে, এটা কিন্তু মানে এখন কিন্তু উপর দিকে বলতে পারেন বেড়ে যাচ্ছে। তা আমরা আরও কিছুদিন হয়তো ঝুঁকির মধ্যে থাকবো মনে হচ্ছে আর কি, অবস্থা দৃষ্টি যা মনে হয়। তারপর আমি বলবো যে মানে সেই কিছুদিনটা কতদিন? এটা সাধারণত আমার যা ব্যক্তিগত ধারণা এই মাসটা ম্যাক্সিমাম বোধহয় থাকবে আর কি, এপ্রিল মাসটা আর কি। আমি মনে করি যে এখন কথা হলো সব তো অ্যাসেসমেন্ট, আনুমানিক কথাবার্তা। আমি মনে করি যে দ্রুত এটা বোধহয় কমের দিকে যাবে, কমতেছে, সামনে অতটা কিন্তু বাড়ে না। আমরা একটু টেস্ট বেশি দিচ্ছি বলে কিন্তু ডেইলি আক্রান্তের সংখ্যাটা মনে হচ্ছে বেশি আর কি। তারপরেও হ্যাঁ কিছুটা বাড়ছে, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু এটা মুশকিল হয়ে গেলো যে কি, এটা এমন একটা শক্তি আমরা তো আসলে দেখি না, আমরা ফাইট করে চলছি আর কি। এবং এই ফাইট কোথায় যে শেষ হয়ে কিন্তু বলতে পারছে না। সারা পৃথিবীর কোনো দেশই কিন্তু এখনো শিওর হতে পারছে না। তবু কোনো কোনো দেশ কিন্তু অনেকটা কন্ট্রোলের চলে, যেমন চায়নাতে কন্ট্রোল করে আসছে, জার্মানিতে কিন্তু কন্ট্রোল করে ফেলছে তারা। তারপর কিন্তু আক্রান্তের হার বেড়েই যাচ্ছে আর কি। তো আমরা মনে করি যে আমাদের আল্লাহর রহমতে অবশ্যই, এবং আমাদের যা ধরেন সরকার বলেন, মানে প্রধানমন্ত্রী কিন্তু রেগুলার মনিটর করেন, ফলো আপ করছেন, দেখতেছেন, খোঁজ খবর রাখছেন, যোগাযোগ করছেন, সর্বক্ষণ কিন্তু উনি এগুলো পরিশ্রম করে চলছেন। এবং অনেকেই বলে যে আমাদের বোধহয় আমরা শুরু থেকেই আমরা যদি এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা মধ্যে আমরা অতটা নিতে পারি নাই, বা আমরা অনেক সময় পাইছি, আমরা হয়তো এইভাবে কাজ, কিন্তু আসলে ব্যাপারটা ওইরকম না। স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আগাচ্ছি, জানুয়ারি থেকে কিন্তু আগাচ্ছি। ওই সময় আমরা জানেন চায়না বাংলাদেশ বিশাল সম্পর্ক রয়ে গেছে, প্রচুর লোকজন চায়না থেকে যায় আসে, অনেক শ্রমিকের দেশে কাজ করে, আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু চায়নাতে পড়াশোনা করে। এবং এখানে অনেকগুলো ডেইলি কয়েকটা করে কিন্তু ফ্লাইট আসতো, ডেইলি 4টে করে ফ্লাইট আসতো, প্রাইভেট ছিল, অন্যান্য ফ্লাইট ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ। স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা আগাচ্ছি। কিন্তু আপনি জানুয়ারির দিকে যদি খেয়াল করে দেখবেন গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিয়েছে, অনেকগুলো ফ্লাইট বন্ধ, অন অ্যারাইভেল ভিসা বন্ধ, চায়না থেকে আসা যাওয়া বন্ধ, এগুলো কিন্তু হচ্ছিল। সেসব প্রসঙ্গে আপনার কাছে আসবো আমি একটু পরে। তারপরও আরেকটা পয়েন্ট বলা যায়, যেমন ধরেন যে স্কুল বন্ধ, আমরা কিন্তু এখন তো ধরেন ছুটি করা হলো, লকডাউন, স্টেপ বাই স্টেপ আগাচ্ছে, কিন্তু চেষ্টা করছে আর কি। আমরা আমাদের সীমিত সম্পদ যা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আগাচ্ছে, একবার আগাচ্ছে না তা কিন্তু শুনবো আরো বিস্তারিত আপনার কাছে ইন ডিটেইলস আমরা শুনবো। রুয়ান্থি, ক্যান ইউ হিয়ার মি? Yes. Okay, so far I know that indeed it's a very dark time for all of us, and so far I know that 295 have been infected, 7 died, and only 1 in a critical condition in Sri Lanka. So how do you explain Sri Lankan situation regarding COVID-19? First of all, I would like to mention that I'm not representing my institute or the government of Sri Lanka here. I'm giving my individual view on the local context. So what I would like to say is there's a triple constraint when it comes to the containing of COVID-19. And the triple constraints include the social impact, the economic impact, and the political impact of it. So generally what the government try to do is balance all these three sectors. But Sri Lanka has been well known for its humanity and hospitality, and our main concern has been people. And we do have zero tolerance of deaths. So, like you said, since the first infected case was found in January, up to date we have 303 infected cases with 7 deaths. If you look at Sri Lanka as a developing country and try to compare the situation globally, you can see that Sri Lanka has achieved quite a lot. And even if you look at the regional statistics like India, it has 17,689 cases with 567 deaths.
So how do we limit ourselves to 303 cases with 7 deaths? Well, like I said, our concern has paid it back, I guess. The government of Sri Lanka has committed immensely and successfully managed the situation. So what are the current measures? Some of them were closure of schools, preschools, sharing hotlines to contact and seek assistance, and then travel bans for many countries, and then finally altering all arrivals and island-wide curfew, etc. And also economic reliefs were given to some of the most needy in the society amidst the curfew. Okay, Ruwanthi, So what I'll we've done, come to you again on those issues, economic issues and other issues. Okay, stay with us. প্রফেসর হাবিবুল হক খন্দকার, একটু আপনি আমাদেরকে বলবেন যে আবুধাবির বিশেষ মানে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ করে আবুধাবিতে যেখানটাতে আপনি আছেন সেখানকার পরিস্থিতি কি? হ্যাঁ, এখানকার পরিস্থিতি মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আছে, কারণ এখানে টেস্টিং এর ব্যবস্থা খুব ভালো হচ্ছে এবং এখানে অন্তত আমার শহরে, আবুধাবি শহরে এটা এখনো খুবই সীমিত পর্যায়ে রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে যে প্রশ্নটা আসবে যে বাংলাদেশের এখন পর্যন্ত এই আমাদের সংক্রমণের হার এবং মৃত্যুর হার কম থাকলেও এটা আমরা এখনো প্রথম পর্যায়ে রয়েছি। এই কার্ভটা এখনো ঊর্ধ্বগামী এবং আশেপাশের দেশ এবং বিশ্বের অন্যান্য দেশ যাদের সাথে আমরা সংযুক্ত এই বিশ্বায়নের যুগে, সেই সার্বিক পরিস্থিতি যদি ভালো না হয় এবং ভ্যাকসিন যতদিন না বের হবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা একটা নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হবে, মানে স্বাস্থ্যগত ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শিক্ষাগত ক্ষেত্রে, মানে একটা সার্বিক পর্যায়ে। তবে এখানে যে বিষয়টা আমি বলতে চাই যে আমরা যেন কোনো একটা ভয় বা একটা প্যানিক সৃষ্টি না করি, কিন্তু একদিকে আমাদের প্যানিক সৃষ্টি করাটা সঠিক হবে না, কিন্তু অন্যদিকে আবার এই সমস্যাটাকে হালকা করে দেখা যাবে না, আদৌ হালকা করে দেখা যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং আমাদের একটি ভরসা হচ্ছে যে আমরা একটা বিশ্বায়নের মধ্যে আছি এবং উন্নত দেশগুলোতে যেহেতু এই রোগটা ছড়িয়েছে, এই মহামারীটা, তো তারা একটা ভ্যাকসিন এবং বিভিন্ন অ্যান্টিবডি টেস্ট করে অনেক প্রয়োজনীয় এই ব্যবস্থা তারা গ্রহণ করতে পারবে এবং তারা পারলে সেই ব্যবস্থাটা আমরাও তার ভাগাভাগি করে নিতে পারবো, এটা আমার একটা ভরসা। এছাড়া আমাদের বর্তমানে আমরা যে সামাজিক দূরত্ব ইত্যাদি বজায় রাখছি, এই সামাজিক দূরত্ব শব্দটা একটু সমস্যা জর্জিত, এটা হওয়া উচিত নিরাপদ দূরত্ব। সামাজিক আমরা সম্পর্কটা রাখতে চাই কিন্তু দূরত্বটা রাখতে চাই যেটা নিরাপত্তার কারণে, নিরাপদ দূরত্বটা আমাদের বজায় রাখতে হবে, একে অপরের থেকে নিরাপদ দূরত্ব, নিরাপদ দূরত্ব। এবং এই নিরাপদ দূরত্বটা থেকে বুঝতে হবে যে এটা কেন এই প্রয়োজনীয়তা আমরা বোধ করছি এবং এই যে লকডাউনটা আমাদের আরো কিছুদিন চালিয়ে যেতে হবে। আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের অনেক সমস্যা হচ্ছে, সেই সমস্যা তাদেরকে বোঝাতে হবে যে আমরা যে ব্যাপক একটা সমস্যার মধ্যে পড়েছি, এটা এই সমস্যা, এই দুর্যোগ সবাইকে ভাগাভাগি করে নিতে হবে। তো এবং এখানে অপপ্রচারের একটা অপচেষ্টা আমি দেখি। যে আপনি বলছিলেন অপপ্রচারের কথা। অপপ্রচার কিন্তু একটা ভীষণ সমস্যার কারণ হতে পারে। অন্তত আমি এখানে অপপ্রচারের জন্য ব্যাপক শাস্তির বিধান রয়েছে এবং আমেরিকাতে অনেক ইউটিউব এবং অনেক ফেসবুক ইত্যাদি অপপ্রচারের যে জায়গাগুলো সেগুলো বন্ধ করা হচ্ছে, তারা খুব তড়িৎ ব্যবস্থা নিচ্ছে। বাংলাদেশেও এ ধরনের অপপ্রচারমূলক যে ভিডিও ইত্যাদি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এই যে মিথ্যা কতগুলো প্রচারণা যে এইটা করলে ভালো হবে, এই যে অপপ্রচার, এই যে মানুষকে একটা ভুল আশা দেওয়া, এগুলো থেকে বিরত রাখতে হবে। প্রফেসর হাবিবুল হক খন্দকার, আপনি যথার্থই বলছেন যে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অনেক সময় দেখা যায় আমাদের মতো দেশগুলোতে আমরা দেখি যে সঠিক প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হয় এবং সেই দিকটাতেই আসলে নজরটা বেশি থাকে, কারণ অপপ্রচার যারা করে তারা আসলে খুব বেশি পরিচিত না বা প্রভাবশালী না, কিন্তু যারা ধরেন মেইন স্ট্রিম মিডিয়া থেকে বা তাদের প্রচারণাটার দিকে সরকারগুলোর নজর অনেক বেশি থাকে, সেটি আসলে সমস্যাটা বেশি তৈরি করে।
সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কারণ এই মুহূর্তে সরকারের সাথে যে মানে আমাদের সিভিল সোসাইটির যে অংশটা খুব নিবিড়ভাবে কাজ করতে হবে, সেই সিভিল সোসাইটির সেই অংশটা হচ্ছে কিন্তু মিডিয়া। এই মিডিয়ার সাথে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে, এবং মিডিয়া সরকারকে প্রশ্ন করতে হবে যে কেন ব্যবস্থাটা আরো কড়াভাবে নেওয়া হচ্ছে না। এখানে মিডিয়ার ভূমিকা কিন্তু অত্যন্ত শক্তিশালী, কিন্তু মিডিয়াকেও একটু পজিটিভ একটা রোল নিতে হবে, এবং পজিটিভ রোল মানে যে সরকারের ভুল ভ্রান্তিকে এড়িয়ে চলা তা না, সেগুলোকে মানে সংযতভাবে সেদিকে দৃষ্টি আকর্ষণ করা। এবং মিডিয়ার ভূমিকা, প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এটার ভূমিকা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমরা সেখানে যদি একটু তাদের মিডিয়ার ভূমিকাটা পালন করতে না দিই, তাহলে কিন্তু আমাদের আরো বড় বিপদের সম্মুখীন। প্রফেসর আব্দুল্লাহ, একটু আপনি বলবেন, যেখান থেকে আপনি বলছিলেন যে আমরা সব ব্যবস্থায় নিয়েছি, কিন্তু আমি এই জিনিসটা বলবো যে সব ব্যবস্থায় নিয়েছেন কিন্তু প্রতিটি ব্যবস্থায় একটু বিলম্বে নিয়েছেন, এবং প্রতিটা ব্যবস্থা নিতে গিয়ে আবার কিছু জটিলতা তৈরি করা হয়েছে। যেমন আপনি বলছিলেন, আপনি যে উচ্চারণ করছিলেন স্কুল, আমার মনে আছে এই অনুষ্ঠান থেকে আমরা বলছিলাম যে স্কুলগুলো বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু বিলম্ব হয়েছে। আপনি এসছেন, আপনি সরকারি ছুটি, আমরা দেখলাম সেটাও বিলম্বে হলো। আবার বলা হলো যে সরকারি ছুটি দিলেন, আপনি ছুটি মানে বিনোদনের জন্য স্কুল বন্ধ হলো, সব কক্সবাজারে চলে গেল, আপনি সরকারি ছুটি দিলেন, সবাই সারা দেশে ছড়িয়ে পড়লো। এরকম নানা রকমের জটিলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা জানাজাতে হাজার হাজার মানুষ যুক্ত হয়ে, তা আপনি বলছেন একদিকে লকডাউন, অন্যদিকে আপনি মানুষকে সমাবেশ করবার সুযোগ করে দিচ্ছেন। সো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু নানা রকমের জটিলতা এবং সমস্যা পয়েন্টটিকে আসলে খুব জরুরি। আমি পয়েন্ট প্রথমে যে আপনি অনেকগুলো মানে একসাথেই হয়তো একটার পর একটা বলছি, আচ্ছা আমি একটু ক্লারিফাই করি। আগে একটা বলছিলাম না যে সামাজিক দূরত্ব, এটা প্রথমে বলা হচ্ছিল, আসলে কিন্তু জিনিসটা সামাজিক না। পরে দেখা হলো এটা না, সামাজিক দূরত্ব দিয়ে আসলে এটা মেনটেন হয় না, কেউ করেও না, মানেও না। আসলে ফিজিক্যাল ডিস্টেন্স, শারীরিক দূরত্ব, যেটা দূরে দূরে থাকে, মানে মিনিমাম 3 ফিট, হয়তো আমেরিকানরা বলে 6 ফিট, এটা কিন্তু সবচেয়ে জরুরি। এবং লকডাউনের কিন্তু এটাই উদ্দেশ্য, যে আপনি ঘরে থাকবেন, দূরত্ব মেনটেন করেন, একসাথে মিশবেন না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে কিন্তু এটা হচ্ছে না। সামাজিক বলতে বিয়ে শাদিও কিন্তু হয়ে যাচ্ছে, মানুষ ফুর্তি করছে, বেড়াইতেছে, পার্কে যাচ্ছে, ঘুরতেছে, সুতরাং এটাও হচ্ছে না। ফলশ্রুতিতে ফিজিক্যাল ডিস্টেন্সটা কিন্তু আলটিমেটলি মেনটেন হচ্ছে না, বা অনেকেই করছে না। সবাই যেটা মানছে না তা কিন্তু নয়, সমাজের একটা অংশ কিন্তু এটা করছে না। ফলশ্রুতিতে কিন্তু যেটা বললেন যে আমাদের কিছু কিছু বেড়ে যাচ্ছে, বাড়তেছে কেন রোগের প্রকোপটা, এটাও তো অবশ্যই একটা কারণ। স্কুলের কথাটা যেটা বলছিলেন, আসলে তো প্রথম বললেন নতুন রোগ, তো এটা ধরেন তো বেশ প্রায় 2 মাস আগে তো প্রায় 26 থেকে তার আগে বন্ধই হয়ে গেছে। ঘটনা যেটা হলো, আসলে আমাদের কোনো এই রোগ সম্বন্ধে পৃথিবীর কোথাও কারো কোনো অভিজ্ঞতা নাই। আমি তো প্রায়ই বলি যে নতুন দৈত্য একটা আমাদের ঘাড়ে চেপে পড়ছে আর কি। আমরা কেউ এর সম্বন্ধে জানি না, এখনো জানি না, ইভেন অনেক কিছু এই রোগ সম্বন্ধেও জানি না, রিসার্চ পর্যায়ে আছে আর কি। সুতরাং আসলে বোঝাই যাচ্ছিল না কি করতে হবে। যেমন স্কুল তখনই ছুটি দেওয়া হয় না, একটা কারণ তখন চিন্তা ভাবনা ছিল, মানে প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করছিলেন। 2-একটা কারণে দেরি হলে, দেরি ঠিক হয় নাই, কারণ স্কুলে একটা লাভ ছিল, সেটা বাচ্চারা স্কুলে ছিল, দূরত্ব মেনটেন করতো। ওখানে কিন্তু তার যে হেলথ এডুকেশন যেটা বলেন, স্বাস্থ্য বিষয়ক বা করোনা সম্পর্কে যে কথাবার্তা আলোচনা যেগুলো চলছিল, ছুটি দিলে তো এই জিনিসটা হতো না, তো বাড়ি চলে যায়, বাড়ি চলে তো কিছু হলো না আলটিমেটলি। সেই জন্য কিন্তু দিলে করা খবর নেওয়া, আসলে যোগাযোগ ছিল যে কখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করা হবে। খুব যে বেশি দেরি হয়েছে এটা আমার মনে হয় না, কারণ আমিও শুরু থেকেও বলছিলাম যে এই মুহূর্তে স্কুল বন্ধ করার দরকার নেই, বরং ছেলেরা স্কুলে থাক, ওরা এমনি মানে স্বাস্থ্য বিষয়ক বা করোনা বিষয়ক যে শিক্ষাগুলা অন্তত টিচারের মাধ্যমে তারা কিন্তু জানতে পারবে, এটা কিন্তু মেনটেন করে। যাই হোক, তারপরেও কিন্তু গার্জিয়ানরা অত্যন্ত উদ্বিগ্ন, স্কুলের উপস্থিত নেয়, ছেলেবেলারা দেখে এমনি স্কুল বন্ধ করে দিচ্ছে, নিজেরাই বলতে পারেন। আলটিমেটলি কিন্তু বন্ধ করা হয়েছে। তারপরে যেটা বললেন ছুটি, এটা তো এটা কত আসলে এটা বলতে পারেন যে আমরা দেখলাম গার্মেন্টস, আপনি ফ্যাক্টরি বন্ধ করে দিল, আবার গার্মেন্টস খুলে দেওয়া হলো। ছুটিটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ছুটিটা যেটা আমরা বলতে বিনোদনমূলক ছুটি না, এটা তো ঈদের ছুটি না, কিন্তু আনফর্চুনেটলি মানুষ এখানে বিনোদনমূলক ছুটি মনে গেলে আমার মনে হয় এটা বলা হচ্ছিল এটা ছুটি নয়, এটা লকডাউনের একটা পার্ট, ঘরে বসে থাকা হচ্ছিল। যখন ছুটি ঘোষণা করা হলো, মানুষের মনে হচ্ছে ছুটি, সবাই কিন্তু ট্রেন বাস একেবারে লঞ্চ টঞ্চ এমনভাবে বাড়ি চলে গেল, বাড়ি বলতে গ্রামে গঞ্জে সারা দেশে কিন্তু ছড়ায় পড়লো। এটা কিন্তু অত্যন্ত আসলে ক্ষতিকর অবস্থা দাঁড়া গেছে। তেমন কার মধ্যে সুপ্ত অবস্থায় ভাইরাস ছিল, কেরিয়ার ছিল, সে কিন্তু সারা দেশে বলতে পারেন যে ছড়া গেছে। তারপর আমি একটা কথা বারবার বলছি, এটা একটা ভুল যখন হয়ে গেছে, আপনি কিন্তু বাড়ি চলে গেছেন সবাই, যারা ম্যাক্সিমাম গেছেন, তারা আপাতত অন্তত কোয়ারেন্টাইনটা মেনটেন করেন। যারা বাড়ি চলে গেছে ছুটিতে,
ঘোরাফেরা করেন না, ঘরে থাকেন, এদিক ওদিক অনেক, কিন্তু আনফর্চুনেটলি সেটাও হয় না। মানুষ বেড়াচ্ছে, ঘুরতেছে, বিয়ে শাদিও থেকে হয়ে গেছে, এরকম ঘটনা ঘটতেছে, কিন্তু এগুলো কিন্তু হয়ে গেছে। সুতরাং এটাও দুর্ভাগ্যজনক। আর যেটা বললেন আপনি যে ওই যে গার্মেন্ট, যে এটাও একটা মনে হয় আমাদের একটা ভুল গার্মেন্টস সিদ্ধান্ত একটা, হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়া একটা, আপনি আর্মি নামালেন, পুলিশ নামালেন, কয়েকটাই বলছি আমি। কিন্তু গার্মেন্ট যেটা, এটাও বোধহয় ভুল হয়ে যান। কার সিদ্ধান্তে কেন হলো, দেখালে মানুষ স্রোতের মতো কিন্তু চলে আসলো শহরে, একেবারে হাইটে, দূর দূর থেকে মাইলের পর মানুষ হাইটে চলে আসছে ট্রাকে করে। ইভেন আপনি হয়তো একটা ছবি দেখছেন কিনা, ভয়ে যে হয়তো আর্মিরা আটকায় দিবে, এটা ড্রামের মধ্যে, তাই না, জি জি দেখছি। পালায় পালায় চলতে। এইটাও কিন্তু একটা দুর্ভাগ্যজনক। আবার আরেকটা ভুল হলো, তখন যখন সবাই প্রতিবাদ করলো, ঠিক হয় নাই, আবার ছুটি দেওয়া হলো, তা কিন্তু আবার চলে গেলো গ্রামেতে, এই যে আনলো আবার চলে গেলো, এটাও কিন্তু ভুল হয়ে গেছে, এটাও ঠিক হয় নাই। আচ্ছা, আরেকটা কথা যেটা আপনি বললেন মাত্র 2-3 দিন আগে, যেটা বললেন, এটা তো আসলে গভর্নমেন্টের, পুরোপুরি গভর্নমেন্টের দোষ দেওয়া মুশকিল। লক্ষ লক্ষ লোক সামান মারা গেলেন, তাই তো, উনি অত্যন্ত বুজুর্গ ছিলেন, হয়তো রিনাউন্ডমেন্ট, সবই ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু বারবার বলছে আপনারা দূরত্বটা মেনটেন করেন, কিন্তু আনফরচুনেটলি সেটাও কিন্তু হয় না। আপনি হাজার হাজার লোক হাজার না, জানাজার লাখ নামাজের বলেন, বেশে কিভাবে দূরত্ব কিভাবে মেনটেন করে, লাখ maintain লাখ লোক, এর মধ্যে কে ভাইরাস কিন্তু আপনি কার অ্যালাউ মধ্যে করলেন ছড়াইছে? কেন? প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন, Allow যদিও মানে হয় কি, শাস্তি দেয়া হয়ে, মানে আসলে কিছু বোধহয় ব্যবস্থা নেওয়া প্রশাসন হয়েছে, এতটা বুঝতেই পারে নাই যে লক্ষ লক্ষ লোকের মানুষ যে একেবারেই, তার তো নিজস্ব একটা দায়িত্বও তো আছে। জি। মানুষ তো তার নিজস্ব দায়িত্বটা পালন করবে না, সেই দায়িত্ব পালন করলো না, তার সামাজিক দায়িত্ব বলেন বা রাষ্ট্রীয় যেটা অর্ডার একটা আছে মানলো না, লক্ষ লোক, এটা তো পুলিশও পারছিল না, কারণ 1 লক্ষ কত লোক গেছে, এই কয়টা পুলিশ দিয়ে আপনি ঠেকাতে পারতেন না, তখন এটা আরেকটা প্রবলেম হয়ে যেত। এটাও কিন্তু অন্যায় হয়ে গেছে। এই প্রসঙ্গে বোধহয় একটা কথা বলা যায়, এটাও ভুল হয়ে গেছে, এবং আমার তো মনে হয় যে এই যে কিছু যে ছড়ে যাচ্ছে, আর কেউ কেউ তো বলছেন যে পার্লামেন্টে আপনি কেন আচ্ছা, এটাও অধিবেশন একটা কথা ডাকলেন, বলা যায়, এটা যদিও জবাব দিচ্ছি সাংবিধানিক আমি, দায়িত্ব এটা জবাব দিচ্ছি। তার মানে এটাও কিন্তু ভুল হয়ে গেছে, এবং তারা কি করে, সামাজিক ব্যাপার, আমি তো আপনার আগেও বলছেন যে করোনা এমন একটা রোগ, আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, শিক্ষা, সব দিক দিয়ে কিন্তু আমাদের লন্ডভন্ড করে ফেলছে, এবং এটাও কিন্তু লন্ডভন্ডের একটা পার্ট বলতেই হবে। তো এই কথাটাও বোধহয় আপনার জবাব দেওয়া উচিত আমার, যে পার্লামেন্ট যে কথাটা বললেন, যে তাহলে পার্লামেন্টটা কেন করলো। আসলে এটা আইন একটা, তো আপনি নিশ্চয়ই জানেন, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সাংবিধানিক কিন্তু বাধ্যবাধকতা আছে, 60 দিনের মধ্যেই পার্লামেন্ট কিন্তু দিতে, এটা কম্পালসারি, না হয়তো উপায় ছিল, কারণ সাংবিধানিক একটা শূন্যতার বা অন্য যে কোনো একটা অসুবিধা হতে পারতো। তবে আমি যদ্দূর জানি, আমি পার্লামেন্ট সেদিন ছিলাম, এবং এটা গভর্নমেন্ট স্বাস্থ্যবিধি মেনে, তার মিনিমাম সেখানে কোরাম লাগতে 60 জন, 60 জন ছিল, এবং তারা কিন্তু ডিস্টেন্স মেনটেন করছেন, এটাও মেনটেন করা হয়েছে, এবং ভিতরে ঢোকার সময় অ্যান্টিসেপটিক মেজার যা নেওয়া দরকার, মানে ওই মাস্ক বলে সবকিছু নিয়েই কিন্তু তারা কিন্তু করছে এটা। এবং এটা আমার তো মনে হয় সবচেয়ে স্বল্পতম সময় অধিবেশন, তাই না, 1 ঘন্টা বা 1.25 ঘন্টার মতো হয়েছে। সুতরাং এটা যে খুব একটা ভুল হয়েছে বলে আমি বলবো না, এটা ঠিকই আছে, এবং কিন্তু তারা কিন্তু মেনটেন করে পার্লামেন্টে করছে। সুতরাং এটার সঙ্গে তুলনা করে যদি আপনি জানানোর তুলনা করেন, এটাও আসলে ঠিক না, আমি নয়। তুলনা করছি না, আমি না, যাই, অনেকে হয়তো বলছেন তাহলে পার্লামেন্টে হয়তো না করলেও তো হতো, এটা যাই, এটা মনে ঠিকই আছে, তবে এটা হয়তো ভুল হয়তো হয়ে গেছে, আর কি করবেন। তারপরেও তো আমাদের, এখন আমরা বারবার বলছি, জনগণের জন্য উদ্দেশ্য বলছি, সবার জন্য বলছি, আপনারা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলুন, অন্তত কিছুদিনের জন্য। কষ্ট হবে, এই কষ্টটা যদি না করেন, তাহলে পুরা জাতি কিন্তু হুমকির মধ্যে পড়ে যাবে আর কি। Ruwanthi, COVID-19 issue is a public health issue, and Sri Lanka's good health has been achieved at low cost. Government health spending has generally been around 1.5% of GDP, but Sri Lanka is one of the best health performers in the South Asian region. Though public health care is financed through general tax revenues, yet there are regularly shortage of medicines, laboratory and other diagnostic facilities, long queues for specialized health clinics and surgeries, and overcrowded inpatient wards. Is there any reformation needed for the current healthcare system in Sri Lanka, and do you think the government should increase healthcare expenditure? So this COVID-19 has made us learn lessons. One of the lessons that we have to learn is non-traditional security issues such as health can even impact national security and the national defense, the security apparatus of a country. So currently, when focusing about the health system, when it comes to tackling and containing the spread of COVID-19, what we lack right now is we need more research on pandemic transmission and also detecting virus-specific antibody that should be encouraged by our medical schools. And I highly doubt if we have antibody tests right now. We do have PCR, and we have the capability to do 3,000 tests per day right now.
because of this situation, there have been support from the public sector and society, where there were innovation that led to the production of flu swabs and ventilators and disinfectant rooms, etc. So what I believe right now is, like you said, our budgetary constraints are there. We really need to incentivize on the health sector, and I believe that this has given the thought of reprioritization of expenditure for sure. And Ruwanthi, Sri Lanka's financial losses would be between 9.1 and 18.2 billion USD, according to WSWS. And tourism revenues will fall to 1.5 billion USD. Remittance will drop to $4 billion this year. GDP will shrink by 5%, according to ADB. Loss of revenue from tea is estimated to reach staggering 520 million USD. Reduction of the apparel sector are predicted at 10 million USD. 750 million USD overall drop in exports is inevitable in the second quarter of the year. The Colombo Stock Exchange has been closed since March 23rd. How Sri Lanka will handle such a huge economic crisis? The same crisis took place last year after the Sunday attacks, where the service, which was led by tourism, retail, and financial services, was declined by 4.6% of GDP. And even during that time, the largest sectors of tourism, tourists were halted, tourists declined coming back to Sri Lanka, and the largest revenue sources of tourists were from India, United Kingdom, and China. And I think even in the current context, we are facing the same situation. For an example, if I am to give you numbers, there's been 6.5% of tourist arrival declination in January, 17.7% in February, and 70% in March due to travel bans and halt of arrivals. And when it comes to the apparel sector, our key markets are the United States, United Kingdom, and European markets. So this has created a great economic crisis. But currently, our government has been able to take some short-term measurements. For example, the central bank has been able to support small and medium enterprises, and credit facilities have been provided to loans, pawning and leasing facilities, etc. And also, we've created a special COVID-19 fund, which was initiated by the president of the country, which has been able to, which has balanced the, which has surpassed the balance of 377 million by April 17th. And this has been used as means to support the elderly, the physical disabled, and the low-income earners during the curfew situation. So what I believe is, if as a short-term economic incentive, since the curfew was relaxed in most of the areas except the red zones, the daily wage earners and the employees in services sector will get back to their work and they will be able to recover gradually. But we do need further initiatives. This could include recommencing of the stalled development projects that are currently in Sri Lanka, and also use of the COVID-19 fund to cater more health sector needs. And also, since the agriculture was on demand even during the crisis, we could incentivize the agricultural sector for exports, and also as another measure, concessionary charges for electricity bill can be discussed. This was on discussion even prior to the COVID-19 situation, but with the global fuel prices declining of 50%, this could be one of the other measures that the government could think to implement in future. প্রফেসর হাবিবুল হক খন্দকার, একটু আপনি আমাদেরকে বলবেন যে আমরা জানি যে বাংলাদেশে কোভিড-19টা আসার পেছনে একটা বড় সোর্স হিসেবে বলা হয় যারা প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন গত কয়েক মাসে, তাদের মাধ্যমে এসছে। এবং আমরা জানি যে প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশি কাজ করেন এবং তাদের অনেকে এই সময়টাতে এসেছেন। কিন্তু একটা বড় ঝুঁকি, আপনি যেহেতু মধ্যপ্রাচ্যে আছেন, আপনার কাছে একটু শুনতে চাইবো যে এরা দেশে এসে অনেকেই আর ফেরত যেতে পারছেন না, অনেকে ফেরত যেতে পারবেনও না।
সেটা বাংলাদেশের ভেতরে এক ধরনের সামাজিক সংকট তৈরি করবে, আর্থিক সংকট তার সঙ্গে যুক্ত হবে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে গালফ কান্ট্রিজগুলো থেকে আসলে যারা সেখানে কাজ টাজ করতেন, কারণ প্রত্যেকের অর্থনীতি, প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থায় এখন সংকটের মধ্যে পড়বে দীর্ঘমেয়াদে, সেখানে তারা হয়তো এই যে যারা বিদেশ থেকে গিয়ে কাজ করছেন ওইসব দেশে, তাদেরকে আর খুব একটা কাজে রাখতে চাইবেন না। সেক্ষেত্রে বাংলাদেশও একটা বড় সংকটে পড়বে। তো আপনি একটু বলবেন যে কি কতটুকু আপনি জানেন বা এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? না, এখানে একটা ব্যাপার মনে রাখা উচিত যে এই দেশগুলোতে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কাজ, সেই কাজ সাময়িকভাবে বন্ধ হলেও সেগুলো কিন্তু চালু থাকবে। অতএব ভিসা পরিস্থিতি হচ্ছে যে যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে তাদের ভিসাও প্রথমে ডিসেম্বর এবং এখন শুনছি মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং তাদেরকে যেতেও হবে না, এটা অটোমেটিকলি ভিসা বাড়ানো হয়েছে। এবং এখানকার ভিসা নিয়ে যারা অন্যান্য দেশে, বাংলাদেশে যারা আটকে রয়েছেন তাদেরও ভিসা কিন্তু বাড়ানো হচ্ছে। অতএব তারা ফিরতে পারবেন বলে আমি মনে করি। এবং আমি যেটা আশাবাদী যে এটা যে দীর্ঘমেয়াদী একটা লং টার্ম যে একটা ইকোনমিক ইম্প্যাক্ট সে নাও হতে পারে, কারণ অনেক ইকোনমি খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করবে। এই প্রজেকশন গুলো কিন্তু আমেরিকাতে করা হচ্ছে যে ইকোনমিক ডাউনটার্ন, আমেরিকাতে এখন 22 মিলিয়ন লোক বেকার। এই 22 মিলিয়ন লোক কিন্তু সারা জীবন বেকার থাকবে না, অর্থনীতি চালু হলে এরা আবার কাজে ফিরে আসবে। আমাদের দেশের যে সমস্যাটা হচ্ছে, আমাদের একটা বড় অংশ লোক ইনফর্মাল ইকোনমিতে কাজ করেন। তো ইনফর্মাল ইকোনমিতে যারা কাজ করেন তাদেরকে সাহায্য পৌঁছানো, তাদেরকে কাজের ব্যবস্থা করা ইত্যাদি সরকারিভাবে অত সহজে করা সম্ভব হবে না, এবং সেটা একটা বড় সমস্যা। এবং এই ধরনের একটা দুর্যোগ আসলে আমরা সমাজের সমস্যাগুলো ভালো করে দেখতে পারি, যে আমাদের যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এবং হেলথ কেয়ার সিস্টেম, পাবলিক হেলথের যে অপ্রতুলতা, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে শ্রীলঙ্কা আমাদের জন্য একটা ভালো মডেল হতে পারে। সেখানে মাত্র 7 জন মৃত্যু, এটা একটা অসম্ভব রকমের সাফল্য। আমরা সিঙ্গাপুরের দিকে দেখি, সেখানে মৃত্যুর হার কম, যদিও আমরা ইনফেকশন রেট অনেক বেড়ে যাচ্ছে কিন্তু মৃত্যুর হার কম। তো এই দেশগুলো থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি যে কিভাবে তারা মৃত্যুর হারটা কমিয়ে রাখছে। এবং এটা যে একদম দুরারোগ্য ব্যাধি তা না, এখানে অনেকেই বেঁচে ফিরে আসছেন, মৃত্যুর কাছাকাছি যেও অনেকে ফিরে আসছেন। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমেরিকাতে অনেকে পোলিও ভ্যাকসিন যারা নিয়েছেন তারা প্রোটেক্টেড বলে মনে করছেন। এটা কিন্তু একজন ডক্টর গ্যালো বলে একজন ভিরোলজিস্ট, তিনি খুব জোর দিয়ে বলছেন যে পোলিও ভ্যাকসিন একটা প্রতিরোধক। এবং আমাদের দেশে অনেকেই পোলিও যারা টিকা নিয়েছেন বা ওষুধ খেয়েছেন তারা কিন্তু অনেকাংশেই হয়তো কিছুটা নিরাপদ থাকবেন। আর একটা কথা আমি বলতে পারি যে সব দেশে যে একই রকম ভাবে কার্ভটা উঠবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি আমেরিকার মধ্যেই দেখেন 50টা স্টেটে একইভাবে কার্ভটা উঠছে না, কতগুলো স্টেট এখনো তারা অনেক নিরাপদ আছে। তো পৃথিবীর আমরা 210টা দেশে এটার সংক্রমণ দেখলেও আমার দৃঢ় বিশ্বাস যে সব দেশ কিন্তু ইটালি মডেল বা স্পেন মডেল ফলো করবে না। আপনি স্পেন পর্তুগাল পাশাপাশি দুটো দেশ, স্পেনে আপনি মৃত্যুর হার দেখেন 20,000 আর পর্তুগালে মৃত্যুর হার 600-র নিচে। অতএব একইভাবে যে সব দেশে এটার বিস্তৃতি ঘটবে এমন নয়। তবে আমি একটা কথা শুধু জোর দিয়ে বলতে চাই যে আমরা কি ভুল করেছি, কি হয়েছে, কি করতে পারতাম, হাইন্ডসাইট 2020-তে আমরা অনেক কিছু বলতে পারবো। সেটা আলোচনা না করে এই মুহূর্তে আমরা আরো সঠিক এবং দৃঢ় কি সিদ্ধান্ত নিতে পারি এটা, এবং প্রধানমন্ত্রী এবং সরকারের একটা টিমের কাজে নেমে পড়া উচিত যে পোস্ট কোভিড শেষ হওয়ার পরে আমাদের কি করতে হবে, কি করণীয়, কি ইকোনমি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, সেই চেষ্টাগুলোর জন্য পর্যালোচনা পরিকল্পনা করা উচিত। এবং এই দুটো ভাগ, যে ক্রাইসিস টাইম এবং পোস্ট ক্রাইসিস, এই দুটো ভাগ চিহ্নিত করা উচিত যে কি করণীয় এখন এবং কি করণীয় ভবিষ্যতের জন্য। শ্রীলঙ্কার সাথে যোগাযোগ রাখার পরামর্শ আমি দিতে চাই। জি, প্রফেসর এবিএম আব্দুল্লাহ, একটু আপনি বলবেন। আমি একজন চিকিৎসক হিসেবে বলা হচ্ছে যে চিকিৎসকরা সবচেয়ে ভালনারেবল, ফ্রন্ট লাইনের যোদ্ধা তারা, কিন্তু চিকিৎসকদের আসলে যুদ্ধের মাঠে ঠেলে দেয়া হয়েছে কোনো রকমের সুরক্ষার ব্যবস্থা না করেই, এবং যে কারণে এখন দেখা যাচ্ছে প্রচুর চিকিৎসক
করোনায় আক্রান্ত হচ্ছেন এবং এই খবর প্রায় সকল মেডিকেল কলেজ থেকেই কম বেশি মারাও গেছেন, কম বেশি আসতে শুরু করেছে এবং যিনি মারা গেলেন তার কিন্তু যথাযথ ব্যবস্থাটা নেওয়া হয়নি, সেই অভিযোগ আছে। এবং যে হসপিটালগুলো এই কোভিড-19-এর ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা খুবই অপ্রতুল বলেই অনেকে মনে করেন, যে ঠিক হসপিটাল যেভাবে খোঁজা হয়েছে, অনেক জায়গায় আপনার খোলা প্রান্তরে স্টেডিয়ামকে হসপিটাল বানিয়ে ব্যবস্থা করেছে। চীনের উহানে যেটা করা হলো সেটিও যদি আমরা সেই বিবেচনা থেকে বাংলাদেশ যদি একদম প্রথম যখন উহানে হয় বা উহান থেকে যখন একটা ফ্লাইটে করে নিয়ে আসা হলো, তখন থেকেই বলা হচ্ছিল যে, আপনি নিজেও বলছিলেন এই অনুষ্ঠানে, যে কিছু কিছু আলাদা করে ব্যবস্থা করে রাখা উচিত। কিন্তু এখন যেটুকু ব্যবস্থা হয়েছে বা এখন পরীক্ষার জন্য যতগুলো জায়গা চিহ্নিত করেছে, 64 জেলার বিবেচনায় 18 কোটি বা 17 কোটি মানুষের বিবেচনায় সেটা কি যথেষ্ট? আচ্ছা, প্রথম আনসারটা দেই আমি। আপনি শুধু ডাক্তার বললেন, ঠিক আছে, আমি ডাক্তার, নার্স, মানে স্বাস্থ্যকর্মী যারা ডাক্তার না, ইভেন আমি তো বলি যে ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, ক্লিনার, ইভেন যারা ট্রলি ঠেলে, সবার জন্যই। অবশ্যই ডাক্তাররা, নার্সরা ফ্রন্ট লাইনের যোদ্ধা, তাতে কোনো সন্দেহ নাই। শুরুতে কিন্তু ডাক্তারদের একটা বিশাল কমপ্লেন ছিল, যেটা আমরা বলি পিপি, মানে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এটা কিন্তু অপ্রতুল ছিল। ডাক্তার এটা চাচ্ছিল, কারণ যুদ্ধ করবে, যুদ্ধক্ষেত্রে অস্ত্র ছাড়া যুদ্ধ যাবে, এটা তো হয় না, তাহলে তো সবাই শেষ হয়ে যাবে। আসলে আলটিমেটলি শুরুতে কিন্তু এরকম হয়ে গেছে অনেকটা। তারপরেও গভর্নমেন্ট হয়তো চেষ্টা করছে, পিপি দেওয়ার চেষ্টা করছে, তারপরেও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক ডাক্তার তো চিকিৎসা, মানে অনেকে চেম্বার বন্ধ, হসপিটালে যায় না, অন্য রোগী যায়, কিন্তু কমপ্লেন প্রচুর। এবং অনেক রুগীতে এমনও কমপ্লেন করে, সব রুগী কি করোনা নাকি, সর্দি জ্বর হলেই কি করোনা হবে, অন্য রোগ কি নাই, বা করোনা ছাড়া নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক, কত রকমের রোগী তো আছে, লিভার, কিডনি। তো আলটিমেটলি কিন্তু অনেকগুলো আমাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এই ব্যাঘাতটা ঘটছে, এটা কিন্তু কোনো অস্বীকার উপায় নাই। এবং ডাক্তাররা ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে গিয়ে অনেকেই কিন্তু আক্রান্ত। অলরেডি আপনি বললেন একজন সহকারী অধ্যাপক সিলেটের, উনি মারা গেলেন, একটু দুঃখজনক, অল্প বয়স, মাত্র 42-43 বছর, দুটো বাচ্চা আছে, তার ওয়াইফও ডাক্তার। এটা অত্যন্ত দুঃখজনক। এবং অনেক ডাক্তার, নার্স কিন্তু আক্রান্ত, অনেকেই কোয়ারেন্টাইনে আছেন, অনেকে যেতে পারছেন না, ঝুঁকির মধ্যে আছেন। এগুলো কিন্তু অস্বীকার করার উপায় নাই। এবং আমি বিভিন্ন সময় বারবার এই দাবিও জানিয়ে আসছি, আমি বিভিন্ন আপনাদের এখানেও বলছি, আমি বিভিন্ন জায়গায় বলেও আসছি, ডাক্তারদের সুরক্ষাটা কিন্তু খুব জরুরি। সুরক্ষা, নিরাপত্তা, তার ট্রিটমেন্ট জন্য যা যা দরকার, শুধু তাই না, তার পিপিইটা তো লাগবেই। সুতরাং একজন ডাক্তার, করোনা রোগী, ডাক্তার বা নার্স, আমি সরকার, স্বাস্থ্যকর্মী সরকারকে বলছি, সে যে রুগী দেখবে, সে তো ঘরেও ঢুকতে পারছে না। রুগী দেখে তার মধ্যে ভাইরাস ঢুকতেও পারে, তাকেও তো তার থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আলাদা করে করা উচিত। গভর্নমেন্ট যদিও কিছু নিচ্ছেন, কিন্তু এটা কিন্তু আরো আগেই করা উচিত। আমরা কিছুদিন আগে দেখলাম যে কুয়েত মৈত্রী হসপিটালে এক বেলার খাবার আছে নার্সেসদের, এটাও বলতে চাচ্ছি, আর এক বেলার খাবার নেই। কমপ্লেনটাও কিন্তু হচ্ছে। শুধু তাই না, পার্শ্ববর্তী দেশে যে ডাক্তাররা চিকিৎসা করে, ডাক্তার, নার্স সবারই, ওরা 5 স্টার হোটেল রাখছে এবং তাদের ভালো হোটেল থেকে খাওয়ার তাদের কিন্তু সাপ্লাই দেওয়া হয়। এই কথা আমিও বারবার বলি, কারণ এই ডাক্তার তো ঘরে যেতে পারবে না। যিনি উদাহরণ কুয়েত মন্ত্রী বলেন, বা যে হাসপাতাল চাকরি করে, ঘরে তার ছেলে মেয়ে, বাপ মা সবাই আসতো, সে ভাইরাস নিয়ে তার মধ্যে ছড়া দেবে, তার পাড়া প্রতিবেশী ছড়াবে, পুরো দেশে এইভাবে ছড়ে যাচ্ছে। সুতরাং তাদের কিন্তু সুরক্ষা অত্যন্ত জরুরি। শুধু তাই না, তাদের থাকা খাওয়া, ভালো বাসস্থান, সব কিছু। যে কমপ্লেনটা আপনি বললেন, অনেক নার্স ওই মানে খাওয়া হয়তো দেয় নাই টাইমলি, দুপুরেরটা রাতেরটা, এরকম ঘটনা কিন্তু ঘটছে আর কি। আরেকটা ইম্পর্টেন্ট হলো, আপনি হয়তো বাই দিস টাইম জানেন যে ডাক্তার কুয়েত মৈত্রী বা অন্য করোনা রোগীর চিকিৎসা করে, ওই বাড়ি ভালো তাকে বাড়িতেও নাকি ঢুকতে দেয় না, তাই না? একটা মাল্টি স্টেট বিল্ডিং, ফ্ল্যাট, আপনি তো করোনা রোগী দিয়ে আসেন, ঢুকতে পারে, এরকম ঘটনা কিন্তু ঘটতেছে। ইভেন সে ঢুকছে, তার যে আশেপাশের লোকজন, বন্ধু বান্ধব আছে, তারাও তো ওইরকম একটা এম্বারাসিং অবস্থা হয়ে গেছে। তারা যে তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে তাও না, তাদের তো ভয়, যে এর মাধ্যমে যাওয়ার ভয় ঢুকেছে। সেজন্যই ডাক্তারদের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের যা যা দরকার সবই দরকার। ইভেন আমি বিভিন্ন সময়, মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি একটু কথা বলছি, এবং উনি অলরেডি কিন্তু ডিক্লারেশন দিচ্ছেন, ডাক্তারদের জন্য তারা ঝুঁকি ভাতা বলেন, প্রণোদনার কিন্তু ব্যবস্থা করছেন। এবং স্বাস্থ্য বিমাও কিন্তু যারা ডাক্তার যদি আক্রান্ত হয় বা কোনো অঘটন ঘটে যায়, মানে প্রথমে কিন্তু এই ঘটনাটা করছেন অলরেডি। এবং শুধু তাই না, ডাক্তার বা অন্যান্য প্রফেশনের যারা, তাদের জন্য করেন। যদিও আমি ডাক্তারদের, সংবাদ মাধ্যম আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা কর্মী যারা, সবার জন্য করেন, ডিক্লারেশন দিচ্ছেন, তারা দিচ্ছেন। যদিও আমি ডাক্তার হিসেবে ডাক্তারদের কথাটাই বারবার বলছি, এটা দরকার, এখনো দরকার। কারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু যে হসপিটালের কথাটা যেটা বললেন আপনি, এটা এখনো বলতে পারেন অপ্রতুল। কারণ যে হারে রোগী বেড়ে যাচ্ছে, যদি এটা বাড়তেই থাকে, তাহলে তো আমরা ঝুঁকির মধ্যে পড়েই যাব।
একটা কথা অস্বীকার করার কোনো উপায় নাই, যেমন ডাক্তার মানে হসপিটালগুলো আমরা তো কেউ রেডি ছিলাম না এইভাবে যে এই রুগীটা ডে বাই ডে এত বাড়বে এত হবে, শুরু থেকে কিন্তু একটা অ্যাসেস করা যায় নাই। এই রোগ সম্বন্ধে কারো তো দুনিয়াতে কোনো আইডিয়াই ছিল না। প্রথমে শুরু হলো চীনে, সারা পৃথিবীতে দেখা গেলো 200 দেশ আক্রান্ত হয়ে গেল। অনেক দেশে কিন্তু হিমশিম, শুধু আমরা না, আমেরিকার দেশ কিন্তু হিমশিম না, খাচ্ছে। কিন্তু বলা হচ্ছিল যে চীনের তো একটা প্রদেশে, এবং সেই সেটা একটা প্রদেশেই ছিল, তো কিন্তু একটা ultimately ভয়াবহ সারা চীনে আকার ধারণ অবস্থা হয়ে করলো। তারপর কিন্তু সারা চীনে ছড়িয়ে এবং গেছে। চীনের সঙ্গে যেহেতু বাংলাদেশের যোগাযোগটা অনেক বেশি, বেশি সেই ছিল, কারণে ছিল আছে, এখনো আছে, এখন তো বন্ধ হয়ে আসতে দিও। সতর্কতা তারপরে অনেক আমার মনে হয় বেশি। যে গভর্নমেন্ট অনেকগুলো হসপিটাল কিন্তু নিচ্ছে বা নিরে আরো প্ল্যানে আছে। এবং আমি তো দাবি জানাচ্ছি বারবার, এখনো জানাচ্ছি যে আপনার দ্রুত আরো কিছু সিদ্ধান্ত নেন এবং দ্রুত, এবং মানে ব্লেম গেমের কিন্তু সময় এখন জি। নাই, যেটা হওয়ার তো হয়ে গেছে। আমরা যদি ভুল হয়েও থাকে, ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা দ্রুত গতিতে হাসপাতাল বলেন, হাসপাতাল যা যা ফ্যাসিলিটি দরকার, ওখানে নার্স, ট্রেনিংপ্রাপ্ত লোক, অন্যান্য স্টাফ যা দরকার এখনই নেওয়া দরকার, যেন আমরা আরো বেশি ঝুঁকির মধ্যে না পড়ে যায় বা আমাদের জনগণ যেন এই ঝুঁকির মধ্যে আরো না পড়ে। প্রফেসর হাবিবুল হক খন্দকার, আমরা কোভিড-19 যে পরিস্থিতি, এই স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির বাইরে অন্যান্য ঝুঁকির কথা আলোচনা আমি শুরুতেই বলছিলাম, এবং অর্থনৈতিক ঝুঁকিটা একটা বড় ঝুঁকি সামনে। এবং অর্থনৈতিক অবস্থা যদি এরকম খারাপ হয়, যদি আপনি কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন, এবং আবার অন্যদিকে অনেকেই বলছেন যে পৃথিবী জুড়ে অনেক মানুষ চাকরি হারাবে, বাংলাদেশও হারাবে। বাংলাদেশে তৈরি পোশাক খাতে যারা কাজ করছেন তাদের অনেকেরই ইতিমধ্যে চাকরি নেই, এবং তারা অনেকে রাস্তায় আছেন। এবং যে পরিমাণ ইতিমধ্যেই অর্ডার ক্যান্সেল হয়েছে, ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, এই চাকরি হারাবার পর এক ধরনের সামাজিক সংকট তৈরি হতে পারে। কি ধরনের সামাজিক সংকট তৈরি হতে পারে বলে আপনি মনে করেন, এবং সেই সামাজিক অস্থিরতা নিরসনের জন্য আসলে এখন থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বলে একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনি মনে করেন? আমি সে কথাটাই বলছিলাম যে পোস্ট ক্রাইসিস, যে পোস্ট কোভিড আমাদের কি কি সমস্যা আসবে, তার মধ্যে সামাজিক নিরাপত্তা। কারণ আমি আবার বলতে চাই যে পৃথিবীর লোক যখন সমস্যাটা পার হয়ে যাবে, তাদের কিন্তু আবার খাবার খেতে হবে, আবার কাপড় পরতে হবে। অতএব আমাদের যে গার্মেন্ট শিল্প চিরকালের জন্য থেমে যাবে তা কিন্তু না, এটা একটা সাময়িক বিরতি, একটা পজ। এই পজ থেকে আবার আমরা ফাস্ট ফরওয়ার্ডে যেতে পারবো। কিন্তু এই সাময়িকভাবে যে সমস্যাটা হবে, তার জন্য সরকারের পর্যাপ্ত সামাজিক বেষ্টনী, সামাজিক নিরাপত্তা, এটার ব্যবস্থা এখন থেকে করতে হবে। এবং একদম সংখ্যার ভিত্তিতে কোন জায়গাতে কতজন ব্যক্তির সাহায্য লাগবে সেভাবে প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আমি বারবার বলছি যে একদিকে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পাশাপাশি পোস্ট ক্রাইসিস ম্যানেজমেন্টে একটা টিম তৈরি করা উচিত, এবং সেখানে এপিডেমিওলজিস্ট থেকে শুরু করে সমাজবিজ্ঞান, অর্থনীতিবিদ সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই পরিকল্পনাটা এখনই করে রাখা উচিত, যাতে আমরা তখন আবার হতচকিত না হই যে এই বিপদ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো। আমরা জানি এ ধরনের একটা সমস্যা আমাদের সামনে আসছে। তো সেই কথাটার জন্য আমি বলছি যে আমরা এই যে একটা বড় সমস্যা এখন আমরা মুখোমুখি, এই সমস্যাটার একটা দিক আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ভাইরাসের একটা জীবনকাল আছে। আমরা সার্সের কথা জানি, সার্সের কিন্তু বিরুদ্ধে তেমন কোনো ওষুধ তৈরি হয়নি। সার্স নিজে নিজেই সেই প্যাথোজেনটা তার জীবনকাল শেষ হয়ে যায়। তো এই প্যাথোজেনটারও একটা জীবনকাল রয়েছে, এটা শেষ হয়ে যাবে, এবং এটা নিয়ে অত্যন্ত বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। আমাদের ক্রাইসিসটাকে মোকাবিলা করতে হবে খুব একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে। পজিটিভ দৃষ্টিকোণ হচ্ছে যে এই ক্রাইসিসে আমাদের সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করতে পেরে। বাট জীবনকাল নিয়ে তো আসলে এখনই নিশ্চিত কিছু হওয়া যাচ্ছে না, কারণ আমি হার্ভার্ডের একটি গবেষণা দেখছিলাম, যদিও কোনো গবেষণাই চূড়ান্ত বলা যাবে না, যে 2024 সাল পর্যন্ত কোভিড-19 নানাভাবে ওঠানামার মধ্য দিয়ে থাকতে পারে। না, সেটা কোনো অসুবিধা নেই, কারণ আমরা যদি ভ্যাকসিন তৈরি হয়ে যায়, জি, আমাদের সমাজে বিভিন্ন প্যাথোজেন এসছে, আমরা তার ভ্যাকসিন তৈরি করেছি, এবং ওই প্যাথোজেনটা নর্মালাইজড হয়ে গেছে, ওটা সমাজের একটা অংশ হয়ে গেছে। ফ্লু, ইনফ্লুয়েঞ্জা সবকিছুই নর্মালাইজ। তো এই প্যাথোজেনটাও নর্মালাইজড হয়ে যাবে, এবং এটা আমরা কতটা ডোজ নিচ্ছি, এই লোড ফ্যাক্টরটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, এটা গবেষণাতে আসছে। এবং হার্ভার্ডের আরেকটা গবেষণা বলছে 2002 পর্যন্ত এই নিরাপদ দূরত্বটা বজায় রাখতে হবে। 2022। এবং আমরা লক্ষ্য করেছি যে ওয়াশিংটন ইউনিভার্সিটির যে প্রজেকশন যে 2 মিলিয়ন লোক আমেরিকাতে মারা যাবে, এটা তো এক্সপোনেনশিয়াল রেটে ওরা বের করে, তো ওদের যে বেস ফিগারটা অনেক বেশি ছিল। তো এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল প্রজেকশন অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আমি আশাবাদী, কিন্তু একই সাথে আমাদের সতর্ক থাকতে হবে।
সতর্ক এবং সবাই একসাথে এগিয়ে আসতে হবে। এখানে কোনো রাজনীতি করার সুযোগ নেই এবং এখানে সিভিল সোসাইটিকে একদম সামনে নিয়ে আসতে হবে। এবং সিভিল সোসাইটির মধ্যে আমি যেটা বলেছি সব থেকে শক্তিশালী দিকটা হচ্ছে আমাদের যে বৈজ্ঞানিক সমাজ, ডাক্তার সমাজ, ডাক্তার এবং নার্স, আমাদের যারা স্বাস্থ্যকর্মী, তাদের প্রতি আমাদের সম্মানবোধ, তাদের নিরাপত্তা, এইগুলো সবসময় আমাদের একটা ঘাটতি ছিল। বিশেষ করে আমাদের নার্স বোনদের আমাদের সামাজিক যে কোনো একটা অবস্থান ছিল না। আমাদের খুব নিবিড় ভাবে ব্যাপারগুলো দেখতে হবে। রুয়ান্থি জয়শেখর কিছু বলছেন আপনি? সরি, আপনি বরিস জনসনকে লক্ষ্য করেছেন যে তিনি কিভাবে ভূয়সী প্রশংসা করলেন দুইজন নার্সের। এই ধরনের আমাদের দেশের নার্সদের যে সামাজিক একটা সম্মান এবং সামাজিক অবস্থান, এটা আমাদের অত্যন্ত নিবিড় ভাবে দেখতে হবে এবং নিজেদের অনেক সময় লজ্জিত হতে হবে আমরা কেন তাদেরকে সেই মর্যাদাটা দিতে পারছি না। Ruwanthi Jayasekara, according to talking economics, economic impact of COVID-19 on Sri Lanka is a being a storm. So what is your opinion regarding this, Ruwanthi, and is there any hope for the Sri Lankan economy to regain within a years? According to the economics, they believe that this will have long-term economic impact, and we will have an inflation rate higher than last year, which will be 5% in 2020, while in 2019 it was only 4.3%, which collapsed the economy after the Easter Sunday attacks. But when you look at the COVID-19 situation, it is a global scenario. It is not just shrinking economics of Sri Lanka. Therefore, the multilateralism made Sri Lankan situation even more worse. Because for an example, we have close ties with China, and most of our imports are from China. So there have been a lot of slowdown in the supply chain. And from looking at the apparel sector, which is one of the major services sectors of Sri Lanka, main target areas and the key markets have been the West and the Europe. Therefore, this will take some time to regain and come back to the normal situation. But I believe that gradually, with the measures and the tax reduction, the current situation has become a little bit worse, because these are not just the measures that was taken after and during the pandemic COVID-19 situation, but also some measures which impacted the measures taken before the COVID-19 situation. Ruwanthi, the government hasn't declared any long-term fiscal package yet, but announced, according to IMF, the government has allocated up to 0.1% of GDP for quarantine and other containment measures. Cash transfer payments totaling around 0.1% of GDP will also be made to vulnerable groups. Payment deadlines for income tax, VAT and certain other taxes have been extended until end April. Price ceilings on essential food items, concessional loans and food allowances for low-income consumers. Is it possible to fight the crisis through these initiatives, or further initiatives are needed? What do you think? Current now, since all these initiatives were taken, because there was an all-island curfew in the country, and only the essential services sector was in action. Now, since the curfew has been relaxed in most of the areas and people go back to normal situation, I think the measures will be sufficient for the moment, at least for a month. But then, like I said earlier, there should be concessions on the social impact and the economic impact of the people, especially when it comes to electricity, water, etc. And also the current possessions and the resources could be utilized in intensifying the current existing resources, especially in the agricultural sector, and especially incentivize more exports. And in the long term, there could be many other measures taken. On 15th March, Indian Prime Minister Narendra Modi called for the COVID-19 emergency fund to tackle the spread of the deadly virus in the SAARC countries. Modi had proposed the emergency fund with an initial offer of $10 million from India for the purpose. Bangladesh has also contributed $1.5 million
USD. Even Sri Lanka was donated USD 5 million for the fund. But what measures are going to take the SAARC members? Is there any clear idea? And what initiative SAARC has announced for Sri Lanka to fight COVID-19? First of all, the action taken by the Prime Minister Modi has been applauded because he has tried to implement and make SAARC work at this hopeless time. So we really value our diplomatic relations and then multilateral regional organizations and the efforts that the other states try to put in at times of the crisis like this. But the issue is this has been limited to consultation processes and sharing best practices of the other countries and also formulating a strategy to fight against the COVID-19. So I believe that currently even Sri Lanka is trying to balance relations with the rest of the world while trying to limit ourselves to the domestic and the local context. Therefore, I don't think SAARC has created much of an impact. But meanwhile, as a citizen of Sri Lanka, I feel that this is the time that BIMSTEC should come into play because considering the regional integration progress that has come, more successful and more efficient than this organization of SAARC. I think right now it remains silent and more action could be steered up toward these regional organizations such as SAARC and also BIMSTEC. প্রফেসর বিএম আব্দুল্লাহ, লকডাউন নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, পৃথিবী অনেক জায়গায় আমেরিকার কথা বলা হচ্ছে যে সেখানকার মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে লকডাউনের ফলে, কোথাও কোথাও শিথিলও করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে আসলে কি করবেন? কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এটা উপরের দিকে উঠছে, কিন্তু কোথাও কোথাও পরিস্থিতি যেমন নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকার কোনো কোনো মিরপুর এলাকা, মোহাম্মদপুর এলাকার পরিস্থিতি খুবই ভয়াবহ। সব মিলিয়ে আসলে কি চিন্তাভাবনা করছে সরকার, এই লকডাউন কতদিন পর্যন্ত চলবে এর এবং নানা রকমের প্রভাব প্রতিক্রিয়া অর্থনীতিতে কি হবে? এখন ধান কাটার সময় সেখানে কৃষক পাওয়া যাচ্ছে না, মানে শ্রমিক পাওয়া যাচ্ছে না, কৃষি শ্রমিক। বাস্তবতা হচ্ছে লকডাউনের নামে যেটা চলছে আমরা কিন্তু পুরোপুরি মানছি না অলরেডি। একটা বিশাল এর দায় কে নেবে যে মানুষ মানছে না? কিন্তু মানুষকে মানানোর জন্য আমরা দেখলাম যে পুলিশ, আর্মি সবই নামানো হলো, কিন্তু সব জায়গায় সবাই যে খুব একটা এখন যেটা অন্তত কিছুদিনের জন্য হলেও এই লকডাউনটা আমাদের স্ট্রিক্টলি মেনটেন করতেই হবে, মানছে না এটা সত্য। এবং যেমন আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ইভেন সেনাবাহিনী তারা কিন্তু চেষ্টা করছে, রাস্তায় যাচ্ছে, মাইকিং করছে, চেক আপ করছে। আমি যেটা মনে করি, কারণ এটা তো অন্তত কিছুদিনের জন্য আমরা না করি তাহলে এটা যদি আরো ছড়ায় পড়তে পারে, এটার এই সংক্রমণটা যদি আরো ব্যাপক আকারে ধারণ করে তখন তো ম্যানেজেবল, আরো ঝামেলা হয়ে যাবে বেশি, পুরো দেশের জন্য তারা ঝুঁকি হয়ে যাবে। এবং আমাদের হেলথের ইনফ্রাস্ট্রাকচার যা, সেটা হেলথ ইনফ্রাস্ট্রাকচার মানুষের যেটা বললেন আপনি, একটা সোশ্যাল বলেন, বিশেষ করে অর্থনীতি বিশালভাবে ধান কাটবে, লোক পাচ্ছে না, এটা তো সত্য। তো এগুলো তো একটা মানতে হবে। আমি তো অনেক সময় এই কথাও বলি যে আমার মনে হয় যেমন আইন শৃঙ্খলা চেষ্টা করছে, যদি প্রয়োজন মনে করে আমাদের কারফিউ দেওয়া উচিত, অন্তত কিছুদিনের জন্য হলেও। একটু সাময়িক আমাদের অসুবিধা হবে, কথা সত্য, তারপরে বৃহত্তর স্বার্থে যদি এটা আমরা না করি তাহলে খুব জরুরি হয়ে যায়। আমি আসি আবার আপনার কাছে, খুব জরুরি হয়েছে, আমাদের মেইনটেইন করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। জি, প্রফেসর হাবিবুল হক খন্দকার, আমরা দেখছি আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করছি, আপনি একজন শিক্ষকও, সো শিক্ষাটাও খুব বড় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, একেবারে প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। স্কুলগুলো বন্ধ, ইউনিভার্সিটিগুলো বন্ধ, অনেক জায়গায় অনলাইনে হচ্ছে, কিন্তু অনলাইন আর সরাসরি শিক্ষার মধ্যে একটা পার্থক্য আছে। সব মিলিয়ে আসলে অনেক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন যে এই সংকট মোকাবেলা কিভাবে করা উচিত? একটু ছোট করে বলবেন, আমরা একটু শেষের দিকেও। না, আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে প্রত্যেকটা ক্রাইসিস কিন্তু কিছু সুযোগের সৃষ্টি করে। তো এই কোভিড ক্রাইসিসে একটা সুযোগের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে অনলাইন শিক্ষার ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে এবং অনলাইন শিক্ষা গ্রহণযোগ্য হচ্ছে বিভিন্ন দেশে। এবং আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন অনলাইন শিক্ষার যে প্ল্যাটফর্মগুলো আছে বা যে ভিডিও, যে সালমান খান একাডেমি বলে যে বিষয়টি রয়েছে, আমরা সেগুলো কিন্তু ব্যাপকভাবে এখনই ব্যবহার করতে পারি। এটা বিভিন্ন চেষ্টা করে এটা আগে ব্যবহার করা যায়নি। তো এখন কিন্তু আমরা অত্যন্ত উঁচু মানের যে প্যাকেজগুলো রয়েছে, শিক্ষা বিষয়ক প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারি। এই সুযোগটা আমাদের নেওয়া উচিত। আমি শুধু ওর কৃষকদের কথা বলবো
যে আমাদের কৃষক ভাই যারা ধান কাটতে পারবেন তাদের মধ্যে টেস্টিং এর ব্যাপারটা নিয়ে যাওয়া উচিত, যে তাদেরকে যদি টেস্ট করে আমরা বলতে পারি ওনারা নেগেটিভ, তারা কাজে নেমে পড়তে পারবে। তো এভাবে টেস্টিং মানে শুধু ঢাকাতেই করতে হবে এটা কিন্তু একেবারেই সঠিক নয়। তো যেখানে আমাদের এসেনশিয়াল যে কর্মজীবী যারা আছেন তাদেরকে টেস্টিং এর সুযোগটা আগে দেওয়া উচিত। আর শিক্ষার ব্যাপারে আমরা এই ক্রাইসিসটাকে একটা সুযোগের মতো দেখে এই বিভিন্ন মাধ্যমগুলোকে আমাদের ব্যবহার করা উচিত। এবং পৃথিবীর সব দেশেই কিন্তু এখন অনলাইন শিক্ষা চালু হয়ে গেছে বাংলাদেশে, এবং এটা ব্যাপকভাবে এটার বিস্তৃতি ঘটা এবং এখনই হচ্ছে উপযুক্ত সময়। Ruwanthi, very briefly, it seems that COVID-19 is going to change social order. Is there any chance of changing Sri Lanka's international political and geopolitical framework? Do you think the COVID-19 pandemic will affect India-Sri Lanka relations? I do see no changes at all in the current system, because once this situation would pass, I believe that the relations would go back to the normal daily routines, and this will definitely not impact the relations of India and Sri Lanka, because our relations date back to centuries, and we have cooperated specifically bilaterally and multilaterally. Even in the recent held BIMSTEC meeting, India has been very cooperative, strengthening the role and integrating the region. And also, this was very much visible with the Sri Lankan president's first state visit to India, and when India granted 400 million USD credit line to Sri Lanka as well. Therefore, we will maintain our own relations, but there will be more focus on the domestic production and value the existing resources while incentivizing local markets. But at the same time, the current relations with the rest of the countries will continue. We have no intention of, we only have the intention of strengthening the existing relations, and no intentions of curtailing any. প্রফেসর এবিএম আবদুল্লাহ, যেটি মিস্টার হাবিবুল হক খন্দকারও বলছিলেন যে টেস্টের এই সীমিত পরিসর রেখে এবং গুটি কয়েক জায়গায় রাজধানী কেন্দ্রিক বা দুই একটা শহর কেন্দ্রিক করে আসলে আপনি এই পরিস্থিতি অনুধাবনই করতে পারবেন না। সো এখানটাতে আর কোনো পরিকল্পনা কি আছে সরকারের, নাকি এই অবস্থার মধ্যে দিয়েই চলতে থাকবে? খুব জরুরি। এবং সেই সঙ্গে এই প্রশ্ন আসছে যে আপনি যে চিকিৎসার জন্য যে হসপিটালগুলো করলেন সেটিও তো সারা দেশে সেই জন্য পর্যাপ্ত না, সারা দেশের বিবেচনায়। দুটি খুব ইম্পর্টেন্ট। প্রথম কিন্তু একটু ছোট করে বলবেন, আমি একদমই শেষ মুহূর্তে। টেস্ট আসলে জরুরি ভিত্তিতে আর করা থাকে। অলরেডি কয়েকটা সেন্টার কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক আর নাই। জি, মানে বাইরের অনেক মানে জেলাতেও হচ্ছে, আরো কিছু কিন্তু টেস্ট হচ্ছে এবং আশা করি দ্রুত। আমি তো মনে করি যে এটা আরো কিছু বাড়ানো দরকার। হয় কি, কারণ এই জিনিসগুলো হয়তো একটু টেকনিক্যাল ব্যাপার। তো এটা হলো যে টেস্টের জন্য মেশিন দরকার, ধরেন পিসিআর করি আমরা, পিসিআর মেশিন দরকার এবং তার জন্য কিন্তু টেকনিশিয়ান দরকার, ম্যান পাওয়ার দরকার। সবগুলো তো রেডি হয় নাই, তবে দ্রুত কিন্তু গভর্নমেন্ট করার চেষ্টা করছে। আমি মনে করি দ্রুত টেস্ট আরও কিছু জায়গায় সম্প্রসারিত হবে এবং আরও টেস্ট করা হবে, এবং টেস্ট যত তাড়াতাড়ি করতে পারবে তাহলে কিন্তু শনাক্তকরণটা সুবিধা। কারণ ডায়াগনোসিসের জন্য টেস্টটা করা দরকার, এবং শনাক্তকরণ যদি সহজ হয়ে যায় তাহলে তাদেরকে হয়তো আইসোলেশন করা বা তার জন্য ম্যানেজমেন্ট কাজ করা দরকার, কী কী কথা এগুলো করা যাবে। তাতে আমরা কিন্তু এটা যে যাতে দ্রুত আরও স্প্রেড না করতে পারে সেটার ব্যবস্থাটা কিন্তু করতে পারবো। এটা করা উচিত আসলে, না হলে তো আমাদের মুশকিল হয়ে যাবে। আর যেটা বলছিলেন যে সামনে তো ধান কাটার ব্যাপার একটা আছে, শেষ করতে হবে। ধান কাটার আমার মনে হয় যে এখন ধান না কাটলেও তো মুশকিল, কারণ আমাদের দেশ তো অন্তত খাদ্যে যদি অন্তত একটা জিনিস এই পর্যন্ত আছে যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এখন বলা যায়। সুতরাং বোধ হয় আর কিছুদিনের মধ্যে বুঝতে পারবো আমরা অন্তত চাষ, মানে যারা চাষ করে বা চাষি বা যারা শ্রমিক দরকার তার জন্য বোধহয় একটু রিল্যাক্স করতে হবে, অন্তত যেন আমরা ধানটা কাটতে পারি। কারণ আলটিমেটলি ধান না কাটলে তো মানুষের খাদ্যাভাব শুরু হয়ে যাবে, কিন্তু আরেকটা সমস্যা শুরু হয়ে যাবে আর কি। লাস্টলি একটা কথা হয়তো বলতে হবে যে রোগটা আসলে দুরারোগ্য না, অযথা আপনার টেনশন করবেন না। আসলে একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় যাওয়া মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেছে। এই প্যানিক যেন না হয়, রোগের চেয়ে মনে হয় প্যানিকটা কিন্তু আরো ডেঞ্জারাস হয়ে যাচ্ছে বেশি আর কি। কারণ আর যতদিন ভ্যাকসিন যতদিন না আসবে ততদিন তো আমরা থেকে পরিত্রাণ পাবো না। তবে এটাও ঠিক, ন্যাচারাল ওয়েতে ভাইরাস বেশি দিন হয়তো থাকবে। ন্যাচারাল ওয়েতে মানুষের বডিতে কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ করবে। একটা স্টেজে ভাইরাসের প্রকোপ কিন্তু অবশ্যই কমে আসবে। ধন্যবাদ প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ, মিস রুওয়ান্থি জয়াসেকারা এবং প্রফেসর ডক্টর হাবিবুল হক খন্দকার আমাদের সঙ্গে এই আলোচনা অংশ নেবার জন্য। রুওয়ান্থি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।
দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাস এবং তার নানা প্রতিক্রিয়া সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে, পৃথিবীর কোথায় কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছিলাম। শিক্ষাক্ষেত্রে কি করণীয়, আমাদের ধান কাটার মৌসুম, এই সময়টাতে আমাদের কি করণীয়, নানা প্রসঙ্গে ওনারা বলছিলেন। অতিথিরা মোটামুটি আসার কথাও শুনিয়েছেন, কিন্তু একই সঙ্গে কথা যেমন সামাজিক দূরত্বের প্রসঙ্গে ওনারা বলছেন যে এটাকে সামাজিক দূরত্ব না বলে ফিজিক্যাল ডিস্টেন্স বা নিরাপদ দূরত্ব বলা উচিত। প্যানিক যেন আমরা কেউ না ছড়াই, সেটি ওনারা বলছেন। আবার একই সঙ্গে এটিও বলছেন যে এক্সপোজার যত বেশি হবে তত ইমিউন সিস্টেম ডেভেলপ করবে, শক্তিশালী হবে এবং তাতে করে এটি হয়তো দ্রুত দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ কোভিড-19 খুব সুবিধা করতে পারবে না। কিন্তু এক্সপোজারের সঙ্গে সঙ্গে একই সঙ্গে ভাবতে হবে যে তাতে করে আক্রান্তের পরিমাণ বাড়বে, শনাক্তের পরিমাণ বাড়বে, মৃতের সংখ্যা বাড়বে এবং সেটি ব্যবস্থাপনার জন্য আমাদের হেলথ সিস্টেম যথেষ্ট শক্তিশালী কিনা সেটিও মাথায় রাখতে হবে। সব কথার মূল কথা হচ্ছে যে আপাতত যে সংকট আছে এবং বলাই হচ্ছে যে ভ্যাকসিন না আসা পর্যন্ত আমাদেরকে সাবধানে থাকতে হবে। তার আগে কিছুই করার নেই, ভ্যাকসিন আসতে অন্তত আরও 1 বছর লাগবে। কাজে এখন এই মুহূর্তে এই সংকট মোকাবেলার জন্য, দ্রুত এর থেকে পরিত্রাণের জন্য ঘরে থাকা এবং ঘরে থাকার কোনো বিকল্প নেই। এবং সরকারগুলোর এবং বাংলাদেশ সরকারেরও যত বেশি সংখ্যক সম্ভব টেস্ট করার দিকে, মানে এই ফ্যাসিলিটিটা বৃদ্ধি করবার দিকে মনোযোগ দিতে হবে। যত বেশি টেস্ট হবে তত আসলে সংকটটা কমে আসবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ কামনা। নিরাপদে থাকবেন এবং বাড়িতেই থাকবেন।